আজ ২৬শে জানুয়ারি ১৯৫০-এর আজকের দিনেই ভারত শিরোপা পায় প্রজাতান্ত্রিক রাষ্ট্রের। বিশ্বের কাছে তার পরিচয় হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। লাঠি, গুলি, ফাঁসি, কারাবাস, দ্বীপান্তর আর সশস্ত্র সংগ্রামের রক্তপিছল পথ ধরে আজকের দিনটি অর্জন করে ভারতবাসী। দেশের সেই আগুনে সময়ের ফসল বাঙালির সুলেখা। স্বদেশী আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় জন্ম নেয় দেশের প্রথম নিজস্ব পেনের কালি তৈরির প্রতিষ্ঠান সুলেখা ওয়ার্কস। সুলেখা বাঙালির দেশপ্রেমের যোগচিহ্ন। ১৯৩৪ থেকে ২০২৫ মাঝখানে কেটে গিয়েছে বহু বছর। তবে সেই স্বদেশী আন্দোলনের সময় থেকে স্বদেশী কালি বলা যেতে পারে বাংলার বা দেশের ঐতিহ্য গৌরব যাকে বলা যায় সে হচ্ছে সুলেখা কালি। তবে এই সুলেখা কালি নিয়েই ২-৪ লাইনের ইতিহাস বলা বোধহয় বেশি হবে না, আরও অনেক গল্প অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, সেটাই জানবো। আর সেটা জানার জন্যই আজ আমাদের সঙ্গে রয়েছে সুলেখার বর্তমান কর্ণধার কৌশিক মিত্র। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। প্রথমেই যেটা নিয়ে জানতে চাইবো যে প্রচুর ইতিহাস রয়েছে সুলেখাকে নিয়ে, প্রচুর ইতিহাসের সাক্ষী রয়েছে সুলেখা। তো একদম শুরুর গোড়ার গল্পটা যদি একটু শুনি যে কিভাবে গড়ে উঠলো সুলেখা। যে সময় সুলেখা গড়ে উঠেছে সেই সময় একটা সাংঘাতিক স্ট্রাগলের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, ফ্রিডম স্ট্রাগলের মধ্যে দিয়ে। গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন, নিজের দেশীয় জিনিসের উৎপাদন করার জন্য লোককে এনকারেজ করা এবং বিদেশি জিনিস বর্জন সবই একসঙ্গে করছিলেন। তো বিদেশি জিনিস বর্জন করতে গেলে তো স্বদেশি জিনিস লাগবে। গান্ধীজির মনে একটা দুঃখ ছিল যে আমি ব্রিটিশ গভর্নমেন্টকে এত চিঠি লিখছি, এত কিছু করছি, কিন্তু কি দিয়ে লিখছি না, আমি সেই ব্রিটিশ কালি দিয়ে লিখছি। তো আমাদের দেশে কেন ভালো কোয়ালিটি কালি থাকতে পারবে না, তো কালি তৈরি হতে পারবে না। এই চিন্তা ভাবনা থেকে গান্ধী তার একান্ত অনুগত ছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত, তাকে এটা ব্যক্ত করেন। সতীশবাবু একজন অদ্ভুত মানুষ ছিলেন। সতীশবাবু ছিলেন কিন্তু বেঙ্গল কেমিক্যালের চিফ কেমিস্ট, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নিজের মানুষ। এবং আজকে আমরা যে খাদি মুভমেন্টটা দেখছি, খাদি গ্রাম উদ্যোগ এটসেট্রা, যেটা কিন্তু অরিজিনালি সতীশচন্দ্র দাশগুপ্ত শুরু করা। তো সতীশচন্দ্র দাশগুপ্ত একটা অদ্ভুত মানুষ ছিলেন, যেটা বলছিলাম, উনি একাধারে বিরাট একজন কেমিস্ট, একজন স্বাধীনতা সংগ্রামী। ওনার প্রচুর ছাত্রছাত্রী যাদেরকে উনি উদ্বুদ্ধ করেন, ডাইরেক্ট পড়াচ্ছেন তা না, কিন্তু বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করতেন। তো এরকমই ওনার সংস্পর্শে যখন যারা আসে তারা বিভিন্নভাবে ওনার দ্বারা ইন্সপায়ার্ড হন, উপকৃত হন এবং অনেক নতুন নতুন কাজ করেন। তো এই কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ননীগোপাল মৈত্র তখন প্রেসিডেন্সি জেলে উনি ছিলেন, সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে উনি এমএসসি দেন জেলের মধ্যে থেকে, এবং এমএসসিতে ফিজিক্স নিয়ে দিয়েছিলেন। হায়েস্ট নম্বর পান, হায়েস্ট নম্বর পেয়ে কিন্তু উনি সেকেন্ড হন, কারণ ওনার মার্কস কাটা হয়েছিল, উনি পেন্সিলে লিখেছিলেন বিদেশে কালিতে লিখবেন না বলে। এই খবরটা যে করে হোক গান্ধীজির কাছে পৌঁছে গান্ধীজি সতীশচন্দ্র বাবুকে বলেন যে ওদের সঙ্গে যোগাযোগ করো। তা আমার ঠাকুরদা বেরিয়ে আসার পর আমার একটা এগুলো ঘটনাচক্রে হয়। তখন গান্ধীজি শত্রুই ছিলেন। তো সতীশবাবু ডাইরেক্টলি নিজের গান্ধীজির কাছে, গান্ধীজি বলেন যে তোমাদের তো কিছু একটা করা উচিত, তোমাদের মতো ছেলেরা সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে জেলে যাবে তার কোনো মানে হয় না। তোমাদের এমন কিছু করা উচিত যাতে নতুন একটা দেশীয় প্রোডাক্ট তৈরি হবে। আমরা এই বিদেশি প্রোডাক্ট বর্জন করবো বলছি, তো তোমরা দেশীয় প্রোডাক্ট তৈরি করো। বিদেশি প্রোডাক্ট তো দেশীয় প্রোডাক্ট তৈরি না হলে বর্জন হবে না। এবং তোমাকে কোয়ালিটিও কম্পারেটিভ রাখতে হবে, একই কোয়ালিটি রাখতে হবে। দেশীয় প্রোডাক্ট নিম্নমানের জিনিস করা চলবে না। তখন সতীশবাবু সাজেস্ট করেন যে আপনার যে ইচ্ছে ছিল কালি, তো ওকে আমি কালি তৈরি করতে বলছি। তো সতীশচন্দ্রবাবু তার নিজের যে ফর্মুলাটা ছিল কৃষ্ণধারা বলে, সেই ফর্মুলাটা, যেটা উনি কিন্তু সেল করেননি, উনি কালিটা ওনার খুব একটা পছন্দের হয়নি, উনি সেই বেসিক ফর্মুলাটা ননীগোপাল মৈত্রের হাতে দিয়ে বলেন যে তুমি এটার উপর ডেভেলপমেন্ট করো। তো এইটার উপর তখন আমাদের আদি বাড়ি ছিল রাজশাহীতে, এখন বাংলাদেশে। তখন এটার উপরে কাজ শুরু হয় ওই বাড়িতে। রাত জেগে জেগে ল্যাবরেটরিতে কাজ, দিনের বেলাতে উনি রাজশাহী কলেজে অধ্যাপনা করতেন।
করে করে ওই কালিটা ডেভেলপড হয়। তারপরে হতে বহু সময়ই লেগেছে, হয়তো 2-3 বছর লেগেছে, আমরা তো অত ডিটেলস জানি না। তা প্রথম কালী যায় সুধীরবাবুর কাছে, ওনার খুব পছন্দ হয় কোয়ালিটি দেখে, তারপরে গান্ধীজির কাছে যায়। নামটা আমরা যতদূর জানি দিয়েছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত মহাশয়, আর নামটা অ্যাপ্রুভ করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর লেখা থেকে সুলেখা। তো এইভাবে গোটা জিনিসটা হয়েছে। নামের পিছনের যে গল্পটা রয়েছে সেটা তো বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম, মানে সুলেখা, সুন্দর লেখা থেকে সুলেখা, অ্যাপ্রুভ করা নাম অ্যাপ্রুভ করা নাম আমাদের দিয়েছিলেন। আচ্ছা, দিয়েছেন আপনাদের এখান সতীশবাবু। থেকে সতীশবাবু দিয়েছিলেন। তবে আরো একটা কিন্তু মানে কথা খুব প্রচলিত রয়েছে যে এই সুলেখা কালীর নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট তখনকার দিনে বলা যায় বা মানুষের কাছে পৌঁছনো সুলেখা কালী, তার পিছনেও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকটা অবদান রয়েছে। দেখুন, অবদান উনি যে ব্যবহার করেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই, উনি এটা নিয়ে কথা বলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে যদি ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়, ডকুমেন্টেড এভিডেন্স আমাদের কাছে কিন্তু কিছু নেই, আচ্ছা, এটা বলা উচিত। ডকুমেন্টেড এভিডেন্স কোনো নেই। আমাকে যদি কেউ বলে যে তুমি কি করে জানলে করেছে, আপনি যেরকম শুনেছেন আমিও সেরকম শুনেছি। বহু পুরনো লোক আমাকে বলেছে না উনি এটা লিখেছিলেন, উনি জিঙ্গুল লিখেছিলেন, উনি কালী নিয়ে অনেক কথা বলেছেন, সুলেখা নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলেছেন, কিন্তু কোনো তথ্য, মানে কাগজ সেই সময়কার, এই সময়কার অনেক কাগজ আছে যেখানে ওনার কথা বলা হয়েছে, সেই সময়কার আমি কোনো কাগজ পাইনি। নিশ্চয়ই। আর আরো একটা প্রসঙ্গ একটু আগেই কথায় উঠে এলো যে বাড়ির মহিলারা, তো সেই সময়কার মানে অবশ্যই সে সময়ের এই আন্দোলনের সময় মহিলা পুরুষ সবাই নির্বিশেষে এগিয়ে এসেছিলেন যে কোনো কাজের জন্য। তো সেখানে আপনাদের পরিবারের মহিলাদেরও অনেকখানি অবদান ছিল এই সুলেখা কালীর পেছনে, সেইটা যদি একটু বলেন। না, আমাদের বাড়ির মহিলারা খাদি আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। চরখা, সুতো কাটা, তার প্রতিযোগিতা, তাই তার জামা কাপড় তৈরি করে। ইনফ্যাক্ট আমার ঠাকুরদাকে আমি দেখেছি জীবনের শেষ দিন অব্দি, মানে যেদিন তিনি মারা যান সেদিন সকালেও চরখা দিয়ে সুতো কেটেছে, এবং সেটা যেহেতু হচ্ছে আমাদের গান্ধীনগর না, আমাদের গান্ধী আশ্রমে, সেখানে থেকে যে জামাটা হয়ে আসতো তাই দিয়ে পাঞ্জাবি করতেন। উনি কিন্তু অন্য কোনো পাঞ্জাবি পরেননি, মানে বাড়ির দোকান থেকে কেনা পাঞ্জাবি পরেননি। তখন ওইসব আন্দোলনের মধ্যে তো বাড়ির লোকরা যুক্ত ছিলই। তারপরে যখন গান্ধীর ডাইরেক্ট ডাকে এই ঘটনাটা শুরু হয়, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। মানে তখন কনসেন্ট্রেশনটা এইদিকে চলেছে না, এটাকে দাঁড় করাতে হবে, গান্ধীজি নিজে বলেছেন, এবং এটা একটা মানে সাধারণ মানুষকে বলেছে, তো এটাকে তো করতেই হবে। তো সেই জন্য তখন সবাই এটার মধ্যে ঝাঁপিয়ে পড়েন, এবং পুরো প্রোডাকশনটাই তারা করতেন, মানে মহিলারা করতেন। আমার ঠাকুরদার বড় দাদা শঙ্করাচার্য মৈত্র, উনি সাইকেল করে ঘুরে ঘুরে বিক্রি করতেন কালি। ঠাকুরদার সকালে পড়াতেন, আর রাতে এসে রাত্রিবেলা ল্যাবরেটরিতে ফর্মুলা আরও ইমপ্রুভ করা যায় কি করে সেটা দেখতেন। তো এইভাবে জিনিসটা চলেছে। তাই একটা গোটা ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলির একটা বিশাল সাপোর্ট ছিল জিনিসটা দাঁড় করাবার পেছনে। এই যে আপনি বললেন যে ছোটবেলায় দাদুকে এরকম ভাবে দেখেছিলেন যে সেই চরকা ঘুরিয়ে সেখান থেকেই সুতো বের করে সেখান থেকে নিজের জামা কাপড় তৈরি করতেন, তো সুলেখা নিয়েও নিশ্চয়ই আপনি ছোটবেলা থেকে মানে আমাদের ছোটবেলা যেরকম ভাবে কেটেছে আপনার ছোটবেলা একদম অন্যরকম কেটেছে, তো আপনার ছোটবেলার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন যে আপনি কিভাবে আপনার ছোটবেলায় এই সুলেখাকে বেড়ে উঠতে দেখেছেন কিংবা নিজের পরিবারকে দেখেছেন এই সুলেখার সাথে যুক্ত থাকতে। পরিবারের তো বেশিরভাগ মানুষই সুলেখার সঙ্গে যুক্ত ছিলেন। আহ, আমার ছোটবেলায় সুলেখা তখন একদম ছোট, তখন আমার কলেজে যখন আমি পড়ি, তখন সেই অবস্থায় সুলেখার বন্ধ হয়ে যায়। ইনফ্যাক্ট যাদবপুরে এই গোটা বেল্টের পুরোটাই প্রায় বন্ধ হয়ে গেছিলো সেই সময়, ওই সে আন্দোলনের সময়। একটা ট্রেড ইউনিয়ন আন্দোলন, মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন যেটা আমরা বলি, এবং সেই সময় সোশিও পলিটিক্যাল যে অবস্থা ছিল, তখন এখানে প্রায় গোটা 20টা কোম্পানি বন্ধ হয়ে যায়, ছোট বড় অনেক কোম্পানি। যদি বলেন যে কলেজ থেকে দেখা, সেটা কি কলেজ থেকে দেখা বন্ধ সুলেখা, সেটা খুলতে আমরাই একমাত্র খুলেছি, এখানে আর কেউ খুলে উঠতে পারেনি। সেটা খুলতে লাগে হচ্ছে 16 বছর। তারপরে নতুন করে চলা, আবার নতুন জিনিস, নতুনভাবে নতুন করে চিন্তা ভাবনা করা, চলা, নতুন ধরনের
প্রোডাক্টস নিয়ে আসা, নট অনলি কালি কলম, অন্য অন্য প্রোডাক্ট, তারপর সোলার পাওয়ার, এগুলোতে আমরা কাজ করি। তারপরে আবার আস্তে আস্তে কোভিডের সময় থেকে আমরা আবার কালির দিকে নজর দিই এবং অদ্ভুতভাবে একটা অসম্ভব মানুষের কাছ থেকে সাড়া পাই যে আমরা কালি কলম দিয়ে লিখতে চাই, আমরা পাই না বলে লিখি না। এবং মজার জিনিসটা হচ্ছে, ধরুন আমরা রিলঞ্চ করি নতুন প্যাকেজিংয়ে আমাদের কালী পুজোর দিন 2020 সালে, 2020 সালে কালী পুজোর দিন লঞ্চ করি। বলতে হয় 4 বছর কেটেছে। এই 4 বছরে কিন্তু কম করেও ভারতবর্ষে গোটা 25-30টা কলমের কারখানা যারা বন্ধ হয়ে গেছিল, বন্ধ করে রেখেছিল, তারা আবার শাটার তুলেছে। তো এখন কিন্তু কালি কলম দিয়ে একটা লেখার প্রচলন ফিরে আসছে। শুধু লেখা না, কালি কলম দিয়ে ছবি আঁকছে বাচ্চারা, বড়রা, বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে এবং অনেক নতুন নতুন জিনিস হয়তো আমরা সব কটা জিনিস জানিও না কে কি করছে। এই যে আপনি যে কথাটা বললেন যে আবার প্রচলন ফিরে আসা, তো অবশ্যই মানে আমরা যুগের সাথে সাথে সবকিছু পাল্টাতে দেখেছি। তো কালি কলম থেকে বল পেন, তারপর পুরোপুরি সবকিছু ডিজিটালাইজ হয়ে যাওয়া, মানে মানুষ এখন নোটপ্যাডেই লেখেন, খাতা কলম ব্যবহার করাই ছেড়ে দিয়েছেন। সেখান থেকে মানে নস্টালজিয়ার জন্যই হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, সেই কালি কলম ফিরে আসা। আর তার পেছনে সুলেখার তো একটা বিশাল বড় অবদান রয়েছে। তার সাথে এক্ষুনি যেটা বললেন যে শুধু সুলেখা নয়, আরও বহু কোম্পানি তারা শাটার বন্ধ করার পর আবার খুলছেন, নতুন করে আবার বেড়ে ওঠার চেষ্টা করছেন। তো কেমন লাগে মানে এই যে চেঞ্জটা দেখেছেন? মানে স্বাধীনতার আগের সুলেখা একরকম, স্বাধীনতার পরের যে সুলেখা, আবার নতুন দমে ফিরে আসা সুলেখা, সেটাকে কিভাবে দেখেন? দেখুন, এখন সামনে অনেকখানি এগিয়ে যাওয়ার পথ। যেরমভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি এবং যেরমভাবে নতুন নতুন অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, কালির অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, তো আজকে আপনি তো ওরকম পারবেন না যে আমি বলতে পারি না কাউকে যে তুমি কম্পিউটারে লিখো না, তুমি ট্যাবে লিখো না, তুমি মোবাইলে লিখো না, তুমি শুধু কালি কলম দিলে, সেটা হয় না, সম্ভব না, ভাবা উচিত না। কিন্তু কালি কলমে লেখার যে আনন্দটা, সেই আনন্দটা যদি তাকে কোনোভাবে ফিরিয়ে আনা যায়, সে যদি কিছুক্ষণের জন্য কালি কলমে ফিরে আসে, তাহলে কিন্তু খারাপ লাগবে না। আপনি ভাবুন, আপনি একটা জায়গায় বেড়াতে গেছেন, আপনি হাতে আপনার কিছু একটা মনে হচ্ছে লিখবেন বা মনে হচ্ছে একটা স্কেচ করবেন, আপনি কি ট্যাব নিয়ে বসবেন স্কেচ করতে বা লিখতে? না। কারণ আপনি লিখবেন, কাটবেন, আঁকবেন, আঁকিঝুঁকি করবেন। তো প্রত্যেকটা জিনিসেরই প্লাস আছে, মাইনাস আছে। তো সেই জায়গাটা আমরা ফোকাস করার চেষ্টা করছি বাচ্চাদের কাছে ইন পার্টিকুলার, যে কালি কলম ইউজ করলে কি হচ্ছে, যেটা দেখা যাচ্ছে ক্রিয়েটিভিটিটা ডেভেলপ করছে। এটা আমাদের কথা নয়, এটা বিভিন্ন সাইকোলজিস্টদের কথা, যে কালি কলমে অনেক কয়েকটা জিনিস আছে, একটা ক্রিয়েটিভিটি ডেভেলপ করে, একটা বন্ডিং ডেভেলপ করে পেনটার সঙ্গে। আপনি একটা ইউজ অ্যান্ড থ্রো পেন 3টা কার্ড ইউজ করছেন, শেষ হলে ফেলে দেন, হারিয়ে গেলে খোঁজেন না। কালির পেন আপনি হারিয়ে গেলেও খুঁজবেন, পেনের নিবটা ভেঙে গেলে আপনি খুঁজবেন যে কোথায় নিবটা পাল্টানো যায় বা সারানো যায়। এই যে বন্ডিংটা, অ্যাটাচমেন্টটা গড়ে ওঠা, যে অ্যাটাচমেন্টটা থেকে কিন্তু আজকে মডার্ন ওয়ার্ল্ডে সবাই বেরিয়ে যাচ্ছে, বাচ্চারা বেরিয়ে যাচ্ছে এবং আমাদের সোশ্যাল প্যাটার্নটা এমন হয়ে গেছে যে কারো হাতে সময় নেই। সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসার একটা মাধ্যম হচ্ছে কালি কলম। এই যে অ্যাটাচমেন্ট গ্রো করা, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটায় ঢুকে যাওয়া, নিজের কিছু না, হাতের লেখা নিয়ে খেলা করা, কত ভালোভাবে আমি হাতের লেখা করতে পারি, কত স্টাইলে করতে পারি, যেটা আপনার অন্য কোনো রাইটিং ইনস্ট্রুমেন্টে সেটা সম্ভব না। বল পয়েন্টে তো একদমই সম্ভব না, কারণ বলটা ঘুরছে, আপনি জাস্ট আপনার হাতের অনুযায়ী বলটা ঘুরছে, কিন্তু কালিতে আপনি তো ফিল করতে পারেন, একটা ফিডব্যাক আসে এবং আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি কোথায় চেপে লিখবেন, কোথায় হালকা লিখবেন, সেই অনুযায়ী কালির ফ্লো মোটা হবে, সরু হবে, কালার চেঞ্জ হবে কালির, এরকম বিভিন্ন জিনিস হয়। তো এইটার একটা অন্য মজা, এবং এই মজাটা যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে যারা যারা ইউজ করবে তাদের অনেকেরই উপকার হবে। এবং আমি তো আজকাল অনেক বাচ্চাদের দেখি যাদের বাবা মা বলে যে আমরা কালি কলম ছাড়া ওদেরকে লিখতে দিই না,
কালি কলম দিয়েই লিখতে হবে। মানে স্কুলে লিখতে দেয় না জানেন, কিন্তু আমরা বলেছি বাড়িতে সবসময় কালি কলম দিয়ে লিখবে। আবার এখন আস্তে আস্তে স্কুলগুলো অ্যাডাপ্ট করছে, কিছু কিছু স্কুল বলছে ঠিক আছে কালি কলম দিয়ে লেখো, আবার ব্যাক করে আসুক কালি কলম, আমাদের অসুবিধা নেই। তো এইভাবে চলছে। ইটস এন ইন্টারেস্টিং ওয়ার্ল্ড, মানে ইন আ সেন্স যে অনেক কিছু করা যায়, আমরা তো একা চেষ্টা করে যাচ্ছি। প্রযুক্তির সাথে যেরকম মানে মানুষ আবার পুরোনো জিনিসগুলোকে ফিরিয়ে আনছে, তেমন কিন্তু আবার বেশ কিছু নতুন জিনিসও অ্যাডাপ্ট করা হচ্ছে। তো সেরকম সুলেখাও বেশ কিছু নতুন জিনিস অ্যাডাপ্ট করেছে। অনলাইন এসছে এখন, মানে অনলাইন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। আর অবশ্যই সবসময় দেখা যায় যে আউট অফ স্টক, মানে মানুষের চাহিদাও সেরকম বাড়ছে। সেটা আপনার কথাতেও বোঝা গেল যে মানুষ কিন্তু এখন প্রচণ্ড আগ্রহী এই পেন নেওয়ার জন্য। তবে এখন যে আপনি বললেন যে শুধু দোয়াত কালি বা মানে ফাউন্টেন পেন না, আরো অনেক ধরনের জিনিস নিয়ে এসেছে সুলেখা, সেগুলো যদি একটু বলেন। না, আমরা কালির মধ্যে অনেক ভ্যারাইটি নিয়ে এসেছি। তারপরে আমরা এমনি ড্রয়িং ইঙ্ক আলাদা পার্মানেন্ট ড্রয়িং ইঙ্ক নিয়ে এসেছি। আমরা পার্মানেন্ট ফাউন্টেন পেন ইঙ্ক নিয়ে এসেছি, যেটা ডাই বেসড পার্মানেন্ট ইঙ্ক পৃথিবীর সর্বপ্রথম। মানে আপনি লিখলে জল দিলে উঠবে না, তো যেটা কালের একটা ড্রব্যাক ছিল লোকে বলতো। তো এই জিনিসগুলো আমরা নিয়ে এসেছি। তার সঙ্গে আমরা অন্যান্য প্রোডাক্ট হচ্ছে সাইড প্রোডাক্ট, মানে সেগুলো কিছুটা হাইজিন রিলেটেড প্রোডাক্টস আছে। সোলারের আমরা অনেক কাজ করেছি একসময়। ইনফ্যাক্ট আপনি যে বসে আছেন এখানে আলো জ্বলছে, আমাদের ইলেকট্রিক বিল প্রায় নেই, গোটা ফ্যাক্টরি ইলেকট্রিক বিল শূন্য। আপনি সামনের দিকে তাকায় দেখুন গোটা একটা সোলার প্যানেল লাগানো আছে। তো এই যে জিনিস, এটা আজকে না, এটা 7 বছর 8 বছর হয়ে গেলে লাগানো হয়েছে। তো অনেক কিছুতেই আমরা কিন্তু পথিকৃৎ। আমরা শুধু বলছি কালিকলম ইউজ করে প্লাস্টিক পলিউশন কম, সেটা মুখে বলছি না, আমরা করে দেখাচ্ছি। আমরা সোলার ইউজ করেছি, আমরা কাঁচের বোতল নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু প্লাস্টিকের বোতল আনলে আমাদের কস্ট অনেক কমে যেত, আমাদের ফ্রেট কস্ট কমে যেত, আমাদের ব্রেকেজ কস্ট কমে যেত, আমাদের বোতলের দাম কমে যেত। কিন্তু আমরা তা করিনি, কারণ সাস্টেনেবল জায়গাটা রাখার জন্য আমরা কিন্তু কাঁচের বোতল রেখেছি। সুলেখার ব্যাপারে কিন্তু যত জানতে চাইছি তত আগ্রহ বা প্রশ্ন আমার দিক থেকে অনেক আসছে। যেরকম আপনি এক্ষুনি বললেন যে বইমেলার সুলেখা মোড়, সেরকমই মানে মানে একটা সুলেখা একটা কোম্পানি, সেই একটা প্রতিষ্ঠানের নামে একটা রাস্তার মোড় রয়েছে, বা একটা রাস্তা, মানুষ সেই জায়গাটাকে চেনে সেই কোম্পানির নামে। তো এটা কতটা বড় পাওয়া! বিরাট বড় পাওয়া, এটা একটা তো বিরাট বড় পাওয়া। আজকে যে ফ্যাক্টরির আশপাশে এরিয়াটা দেখছেন, একসময় এখানকার পুরোনো লোকরা বলবে যে এখন তো আর ফ্যাক্টরিতে সাইরেন বাজে না, আগে আমাদের ঘড়িই থাকতো না, আমরা জানতাম কটা বাজে কোন সাইরেনটা শুনে। 6টা বাজলো, 8টা বাজলো, 10টা বাজলো, 9টা বাজলো, 12টা বাজলো। তো এরকম মানে এই গোটা জায়গাটার সঙ্গে তো সব। আপনি একটা জিনিস, মজার জিনিস হচ্ছে এইসব কোম্পানি সুলেখা, কৃষ্ণা, পাশাপাশি যারা ছিল, এখান থেকে গাঙ্গুলি বাগান বা গড়িয়া অবধি বলতে পারেন কিছুটা, বা ওদিকে ঢাকুরিয়া, খুব কম ফ্যামিলি ছিল যাদের কেউ না কেউ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনভলভ। এই কোম্পানিগুলো থেকে তো আর্নিং ছিল, মানে জীবিকা। তো এইখানটা তো সবাই তাই জন্য এই কোম্পানিটার সম্বন্ধে খুব নস্টালজিক। সেটা একটা বিরাট অ্যাডভান্টেজ এবং বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আমাদের নামে মোটটারও নাম হয়। তো এটা খুব ভালো লাগে, মানে এবং সেখানে সবার কাছেই রেকগনাইজ নাম, গুগলও দেয়। আবার একটা বাসও আছে সুলেখা মোড় থেকে নিউ টাউন না কত দেখি। তো এবার এই সুলেখা নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের অ্যাকচুয়ালি বেশি করে রিচ করতে হবে বাচ্চাদের কাছে। ইউজার, মানে বাচ্চাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি লিখতে, আঁকতে, তাহলে কিন্তু সামগ্রিকভাবে সমাজের লাভ। বাচ্চাটার তো অনেক বেনিফিট হবেই, এবং সামগ্রিকভাবে এই যে কন্টিনিউয়াসলি মুঠোফোন দেখা, এখান থেকে বেরিয়ে আসা, নতুন কিছু করতে শেখা, ভাবতে শেখা। আমরা যেমন বিভিন্ন ধরনের কম্পিটিশন করার কথা ভাবছি। কালকেই একজন এসেছিলেন, ওরা বলছেন আমরা আবৃত্তি কম্পিটিশন করানো, ঠিক আছে আমরা আছি। তারপরে আবৃত্তি মানে কবিতা লেখার কম্পিটিশন, তাতে আর একজন এসেছিলেন, তিনি গিল্ডের একজন কর্মকর্তা। তিনি বললেন যে তাহলে এত কবিতা পাবে যে ভাবতে পারছে না, ওটা করতেই জীব না, কারণ বাঙালি মানেই কবিতা লেখে। আর এখানে কম্পিটিশন হলে সবাই 5টা করে কবিতা দেবে, তোমরা শর্ট করতে পারবে না। তো আমরা আর একটা কোলাবোরেশনে এর মধ্যে ক্রিয়েটিভ রাইটিং আর হাতের লেখার একটা কম্পিটিশন করছি, কালকে অ্যানাউন্সড হবে সেটা। এইগুলো হচ্ছে, এইভাবে আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে
চেষ্টা করছি আনতে, যে দেখো তোমার এটা একটা অন্য জগৎ, সেই জগৎটাতে যদি আমরা বাচ্চাদেরকে ঢোকাতে পারি, সামান্য সংখ্যক বাচ্চাকেও যদি ঢোকাতে পারি, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। মানে অনেক দেখবেন আবার সেই আমরা আমাদের যেটা আমাদের গর্ব ছিল যে বাঙালির মধ্যে ক্রিয়েটিভিটি, বাঙালির মধ্যে সবকিছু, সেটা আবার কিন্তু অনেকখানি ব্যাক করে আসবে। হয়তো হয়তো সেটা হতে সময় নেবে, হয়তো 5 বছর নেবে, 10 বছর নেবে, বা আজকের রেজাল্টটা হয়তো 10 বছর বাদে এসে আমরা দেখতে পাবো, জানি না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসলেন, আপনাদের সেই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আশা করি দর্শকদেরও আমাদের আজকের এই আলোচনা খুব ভালো লেগেছে। একটা ঐতিহ্যের কথা, আবেগের কথা সুলেখা, কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর দেখতে থাকবেন জিও বাংলা। ধন্যবাদ।